গপ্পের থেকে আপনার গপ্পের ঠিকানা। গপ্পের থেকে যেখানে আছে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি আর কিছু নিঃশব্দ প্রেম। এই থেকে মিলবে মন ছুঁয়ে যাওয়া গপ্পের এক আলাদা জগৎ। এই গপ্পের কোনো অংশই ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসাকে সমর্থন করে না। যদি আপনার সঙ্গে বা আপনার আশেপাশে কোনো ঘটনা ঘটে, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। Any digital copy of this content leading to piracy is a crime. এই কন্টেন্টের যে কোনো ধরনের ডিজিটাল কপি পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এই গল্পের বিরুদ্ধে কোনো ধরনের পাইরেসি ধরা পড়লে উপযুক্ত আইন ব্যবস্থা নেওয়া হবে। অনুগ্রহ করে পাইরেসি করবেন না বা পাইরেসিকে সমর্থন করবেন না। তাহলে শুরু করা যাক। আপনার বাড়ির উপর পুলিশের পাহারা রয়েছে, কিন্তু সত্যি বলতে কি, কাল রাতের পর থেকে কিন্তু সেখানে বাইরে কাউকে দেখা যায়নি। আশেপাশের লোকেরা কিছুক্ষণ পরে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে যেটুকু জানা গেছে তাতে তারা বলেছে রাতের বেলা কোনোভাবে আগুন লেগেছে বাড়িতে, আর বাড়ির লোকেরা নিশ্চয়ই বাড়ির ভেতরেই পুড়ে গেছে। দমকল বাহিনী এসে আগুন নিভিয়েছে, ভেতরে তো আর কিছুই পাওয়া যায়নি। এখন সেই ব্যাপারটা যদি... এই ব্যাপারটা আপনি আমার হাতে ছেড়ে দিন, যা করার আমি ঠিক করব। কিন্তু আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছি না যে গোবর্ধনবাবু। গোবর্ধনবাবু হাতের ইশারায় রামলালকে চায়ের ব্যবস্থা করতে বললেন। আমি বসেছিলাম উল্টো দিকের একটা চেয়ারে। সত্যি বলতে আজ সকাল থেকেই গোবর্ধনবাবুকে আমি একবারও দেখিনি। যদিও তার সাথে আমার খুব একটা দেখা হয় না, তবে এই বাড়িতে পাশাপাশি মাত্র দুটো ঘর, এখানে তো দেখা পাওয়ারই কথা। একটা বিশেষ কাজে একটু বাইরে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আপনি বসুন। এতক্ষণ পরে আমি কথা বললাম। আচ্ছা দাসবাবু, আমরা চলে আসার পর আপনারা যখন ওই গোবর্ধন বাবুর বাড়ির কাছে গেলেন তখন কি হলো? এই কথায় দাসবাবু বেশ উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, আর বলবেন না অজয়বাবু, আপনাদের তো এখানে আসার ব্যবস্থা করে দিলাম। তারপরে পুলিশের জিপ নিয়ে কনস্টেবলদের নিয়ে বাড়ির কাছে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হলো। তারপর দেখি কয়েকজন লোক বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের দেখি গুলি ছুটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে আমরাও গাড়ি নিয়ে অন্ধকারে লুকিয়ে পড়লাম। ওরা গুলি ছুটতে লাগলো, আমরাও গুলি ছুটতে লাগলাম। ওদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল, একদম সাবধান, হ্যাঁ, এখানে কেউ আসবে না। যে এখানে আসবি না তার লাশ পড়বে, লাশ। আমরা পুলিশ, আমাদের অবস্থাতে দেখতে দাও, আগুন লেগেছে, আগুন নেভাবে আর ব্যবস্থা করতে দাও আমাদের। বলেছি না, এখানে পুলিশের আসা চলবে না। তারপর আর কি, বেশ কিছুক্ষণ ধরে কথা কাটাকাটির পর লোকগুলো হঠাৎ কি একটা কারণে যেন পেছনে সরে গেল। আমরা সামনে গিয়ে দাঁড়ালাম। দমকল আসার পরে আগুন নেভানোর কাজ শুরু হলো। কিন্তু গোবর্ধনবাবু, আগুনের মধ্যে 2 তলার দিকে দুটো লাশ পাওয়া গেছে। কিন্তু আপনি কি এখন তাহলে চুপ করে এখানে বসে থাকবেন, কিছু করবেন না? দাসবাবু, এতদিন সরাসরি কিছু হয়নি, কিন্তু এবার আর চুপ করে বসে থাকা যাবে না। সেদিন রাতে যারা ওখানে এসেছিল তাদের কাউকে না কাউকে আপনি নিশ্চয়ই দেখেছেন। তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন। একজনকে ধরতে পারলে বাকিদের খুঁজে পাওয়া যাবে। একটু পরেই দাসবাবু চলে গেলেন। আমি ইতস্তত করছি, এখন কি করব সেটা বুঝতে পারছিলাম না। কাল রাতে এই বাড়িটায় এসেছি, তারপর থেকেই আমরা ঘরের ভেতরেই রয়েছি। বাইরে যাওয়ার কোনো সুযোগ কিংবা ইচ্ছে কোনোটাই নেই। দাসবাবুই একটা লোকের ব্যবস্থা করেছে, পুলিশের লোক। সেই আমাদের সমস্ত কাজকর্ম করে দেবে। একজন বাড়ির বাইরে পাহারায় থাকবে আর অন্যজন বাইরে কাজকর্মগুলো করবে। কিন্তু তাও রাতের বেলা কোনোভাবেই দু চোখে ঘুম নেমে এলো না।
দুজনেই চুপ করে বসে আছি, এমন সময় রামলাল এসে খবর দিল, দাদাবাবু, দাদাবাবু, এই বৌদিমণি এসেছে গো। বৌদিমণিকে দেখলাম। গোবর্ধন বাবু চেয়ারের উপর সোজা হয়ে বসল। বৌদিমণি ঘরে ঢুকল। তার মুখের খানিকটা মস্ত ঘোমটা দিয়ে ঢাকা। এমনভাবে যে কেউ ঘোমটা দিতে পারে সে কথা আমার অন্তত জানা ছিল না। ঘরে ঢুকেই আমাদের দেখে সে বলে উঠল, সকালে আমি একটু বাইরে গেছিলাম, বাড়িতে ভালো লাগছিল না। उसके बाद मैं रास्ता गुम हो गई थी, তো এদিক ওদিক কিছুক্ষণ বেরালাম, কাউকে জিজ্ঞাসা তো করতেই পারছিলাম না। তুমি তো জানো এখন আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। এমন সময় তোমার বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি এই বাড়িতে ছাদ নেই, বাড়ির চারপাশে উঠোনটাও ছোট, এ তোমার হাঁটা চলার জন্য বড় জায়গা নেই, কিন্তু এই বিপদের সময় তোমার বাইরে না গেলেও চলবে। গোবর্ধন বাবুর স্ত্রী মাথা নাড়িয়ে পাশের ঘরে চলে গেল। তারপরেও শুনতে পেলাম রামলালের সঙ্গে তার কথা হচ্ছে। একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে জড়িয়ে পড়েছে সবাই। বুঝতে পারছিলাম গোবর্ধন বাবুর মুখটা বেশ চিন্তিত। আমি এখন ভাবছি অফিসে যাওয়ার কথাটা বলবো কি বলবো না। এই মুহূর্তে যদি আমি অফিসে যাই তাহলে প্রতিপক্ষের লোকেরা আমায় ঠিক খুঁজে বার করবে। তার ফলে আমার সাথে সাথে গোবর্ধন বাবু এবং তাদের সবার বিপদ বাড়বে। তাছাড়া গোটা ব্যাপারটা না বুঝে আমার এখনই হঠকারিতা করা উচিত নয়। তাই বললাম, অফিস থেকে তো আমি প্রজেক্টের উপর কাজ করছিলাম, তাই একটা কাজ করি, আমার কাজের সময়টা আরেকটু বাড়িয়ে নিই, তাহলে অন্তত মাসখানেক বাড়ির ভেতরেই থাকতে পারবো। আমার জন্য আপনার কাজের বড় সমস্যা হয়ে গেল। তখনই আপনাকে বললাম আপনিও এই ব্যাপারে আমাদের সঙ্গে জড়িয়ে পড়বেন, কিন্তু চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না, সেদিক দিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন। তবে এই কটা দিন বাইরে কম বেরোবেন, তাহলেই হবে। আসলে বাইরের হাওয়াটা কেমন সেটা না জেনে বাইরে যাওয়াটা কিন্তু একদম ঠিক হবে না। কিন্তু বাইরে না বেরোলে আমরা কি করে বুঝতে পারবো কেমন ছদ্মবেশে বাইরে বেরোনো যেতে পারে? আমার কিন্তু এসব অভ্যেস আছে। আমার কথাটা বোধহয় গোবর্ধন বাবুর মনে ধরল। আমার কথায় তিনি সম্মতি জানালেন। সেদিন দুপুরের মধ্যেই আমরা ছদ্মবেশ ধরলাম। গোবর্ধন বাবুর চেহারাটা সামান্য ভারীর দিকে। গোবর্ধন বাবু তাই একজন বয়স্ক লোক সাজলেন। তার মুখে কাঁচা পাকা খুঁজে খুঁজে দাড়ি, চোখে চশমা, মাথায় কাঁচা পাকা বেশ লম্বা চুল, একদম পরিষ্কার কপালে একপাশে ছোট্ট কালো তিল, নাকের নিচে মোটা একটা লম্বা গোঁফ। মাথার চুল আগের মতো রইল না। ডান দিকের গালের কাছে এমনভাবে একটা কাটা দাগ তৈরি করলাম যে তাকালেই প্রথমে আমাদের দিকেই তার চোখ পড়বে। বেরোনোর সময় বৌদিমণি আমাদের দেখে বলল, বেরোনোর জন্য কি তোমাদের তাড়াতাড়ি খানা পিনা সব মানে এইভাবে দেরি করা হচ্ছে? তো কি আর করবো বলো তো, এই সময় তো এভাবে বাড়িতে বসে থাকা যায় না। তাছাড়া অজয়বাবু বুদ্ধিটা দিলেন, আর দাসবাবুর যখন কোনো আপত্তি নেই তাহলে আমি আপত্তি করি কি করে? পুলিশকে জড়িয়ে যে সমস্ত খবর পাওয়া যাবে তার চেয়ে বেশি খবর আমরা নিজেরা বেরিয়ে জোগাড় করতে পারবো। তুমি কিন্তু বাইরে কোথাও বেরিও না। আমি এবার ভালো করে গোবর্ধন বাবুর স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম। বেশ লম্বা সে, গায়ের রং একটু শ্যামলার মধ্যে, চেহারা মুখশ্রী সুন্দরী বলা চলে। তবে এই মুখে এখন কেমন একটা চিন্তার ভাঁজ এসে পড়েছে। সেটাই স্বাভাবিক। আমরা আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের বেশ খানিকটা পথ হেঁটে পৌঁছতে হবে। বড় রাস্তার কাছে এসে একটা গাড়ির ব্যবস্থা করলাম, তাতে করে দাসবাবু আমাদের নিয়ে চলল। তারপর আমি তেমন কিছু বুঝতে পারলাম না। পরে দেখলাম আমরা এসেছি গোবর্ধন বাবুর আগের বাড়ির জায়গাটাতেই। সেই ছোট্ট গলির ভেতরের দিকে নিস্তব্ধ একটা পাড়া। হাঁটতে হাঁটতে নিচু স্বরে বললাম, আরে গোবর্ধন বাবু, আপনি আবার এখানে এলেন কেন? আশেপাশের অবস্থাটা দেখা দরকার অজয়বাবু। কেমন কি হচ্ছে আর খবর কতটা ছড়িয়েছে সেটা তো জানতে হবে। অনেকক্ষণ কেটে গেছে, চারপাশে এখনো ধোঁয়া উঠছে। কিছু লোক বাড়ির সামনে জটলা করে দাঁড়িয়ে রয়েছে। তাদের টুকরো টুকরো কথাবার্তা ভেসে আসছে আমাদের দিকে। শুনলাম একজন বলে উঠল, আরে আর বলো না, এরা আসার পর থেকেই কি সব শুরু হয়েছিল।
মাঝে মাঝে রাতের বেলা কারা যেন রাস্তায় উড়ে বেড়াতো। তারপর তো মনে হলো যেন দিনের বেলা আশেপাশে কারা যেন নজর রাখছে বাড়িটার ওপর। এখানে তো বাড়ি না, পাড়াতেও শুরু হয়েছিল। একটু দূর থেকে ওই দোকানেই তো আমি থাকতাম ওর সঙ্গে। আরে সেই যাই হোক, খারাপ কিছু তো শুনিনি বাপু। আর তাছাড়া তো এভাবে আগুনে পুড়ে দুজন মারা গেল, এটা তো আর সহজভাবে উড়িয়ে দেওয়া যায় না। নিশ্চয়ই কেউ আগুন লাগিয়েছিল। আগুন লাগিয়েছে? হ্যাঁ হ্যাঁ, পুলিশের মুখে শুনলে না, এই ঘরের গ্যাসের সিলিন্ডার বাস্ট করেছে, তাতেই আগুনটা লেগেছিল বোধহয়। রাতের বেলা কেউ বুঝতে পারেনি তাই। আজ সকালের দিকে একজনকে দেখা গেছে, বাড়ির পেছনের দিকে একজন লোক তখনও এখানে ছিল, পুলিশের লোকও ছিল সাথে, কিন্তু অন্য পাশে কে ছিল তাকে ধরতে পারেনি। লোকগুলোর কথাবার্তা শুনে আরও অনেক কিছু জানা গেল। বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম গোটা বাড়িটাই আগুনে পুড়ে কালচে হয়ে গেছে। গোবর্ধন বাবুও বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে, তারপর বললেন, পুলিশের নজরে গেলে সকালে বাড়িতে ঢুকতে পারা যাবে দাসবাবু। আমাদের মধ্যে এখন এখানে কেউ আসেনি, তাছাড়া শেষ রাত্রির দিকে ওরা এখান থেকে পালিয়ে গিয়েছে। অকারণে তারা কেন এখানে আসবে? কিন্তু তাহলে কে আসবে আর কেনই বা আসবে? এখানে তো আমাদের তেমন কিছু নেই। যদি না মৃতদেহ দেখার জন্য ফিরে আসে। হ্যাঁ, কিন্তু সেটা কে? বস্তির কাছে গাড়ি থেকে নামতেই গোবর্ধন বাবু বারবার সাবধান করে দিলেন, দিনের বেলায় জায়গাটা কিন্তু আরো খারাপ। রাতের বেলা অন্ধকারে আশ্রয় নেওয়া যায়, দিনের বেলা তেমন কিন্তু সুযোগ নেই। এখানকার লোকেরা কিন্তু খুব একটা ভালো নয়। তবে সবাই যে খারাপ সে কথা বলছি না, তবে খারাপের সংখ্যাটাই বেশি, তাই সাবধানে থাকবেন, অকারণে কিছু করবেন না। আমরা এখানে সরকারি তরফে একটা সার্ভে করতে এসেছি, এই যে আমাদের কাগজপত্র সব রয়েছে, তার বাইরে আর কিচ্ছু নয়। গোবর্ধন বাবু সমস্ত কথা ভালো করে শুনে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলেন সামনের দিকে। একটা বাচ্চা ছেলে দৌড়ে গেল এক পাশ থেকে। চারপাশে কেমন একটা নোংরা অস্বস্তিকর পরিবেশ। একটু এগিয়ে যেতেই একটা লোককে বসে থাকতে দেখা গেল, গায়ে সাদা রঙের মতো কিছু একটা জড়ানো। গোবর্ধন বাবু এগিয়ে গেলেন তার দিকে, তারপর বললেন, আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। কেন, তোমার কি কিছু দেবে নাকি? হ্যাঁ, কিছু দেব না, আমরা সরকারি তরফ থেকে এখানে একটা সার্ভে করতে এসেছি। ওসব করে কি লাভ? হ্যাঁ, শুধু শুধু আমার তো সময় নাই। যাও যাও, এখান থেকে যাও। আর তাছাড়া এখান থেকে আমি একটা কাজ করছি। গোবর্ধন বাবু যে কি কাজ করছে সেটাই বুঝতে পারলাম না। লোকটা চুপ করে বসেছিল, তবে গোবর্ধন বাবু এত সহজে হাল ছাড়ার পাত্র নন। তিনি বললেন, বেশ, আমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাকে কত টাকা দিতে হবে, মানে তোমার সময়ের দাম? এবার লোকটা গোবর্ধন বাবুর দিকে ভালো করে তাকালো। গোবর্ধন বাবু চোখের চশমাটা ঠিক করে নিতেই লোকটা বলল, 500 টাকা লাগবে, তাহলে কথার উত্তর দেবে। যা প্রশ্ন করবে তার উত্তর দেবে। পাবে, কিন্তু আমি যা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই সমস্ত কথা বাইরে কাউকে বলা যাবে না। যদি আমার কথা শোনো তাহলে আরো টাকা পাওয়া যাবে। কি করতে হবে তোমায় আমি করে দেব। এই বলে গোবর্ধন বাবু তাকে ঘরের এক পাশে ডেকে নিয়ে গেল। আপনাদের দেখেই বুঝতে পেরেছি পুলিশের লোক। আমার কাছে খবর বার করতে চাইছেন, কিন্তু 500 টাকা না স্যার, 1000 টাকা লাগে। আর বেশি খবর কিন্তু আমি দিতে পারবো না স্যার। দিগম্বর, তুমি যদি আমায় বেশ কয়েকটা খবর জোগাড় করে দিতে পারো তাহলে তোমায় 1000 নয় 2000 টাকা দেব। খবরগুলো কিন্তু আমার সত্যি খুব প্রয়োজন। গোবর্ধন বাবু একটা ছোট কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছিল। এবার সেটা ফেলে দিয়ে একদলা থুতু মাটির উপর ফেলে দিলেন। লোকটা বলল, কোনো চিন্তা নাই স্যার, এক কথার মানুষ, যা কথা দিয়েছে তাই হবে। আপনার কথার বাইরে কোথাও যাব না, শুধু আপনি আমার কথাটা রাখবেন। বেশ, এবার বলুন তো কি জানতে চান আপনি? কাল রাতে বেশ কয়েকটা লোক এখানে এসেছিল, আর তাদের মধ্যে কাউকে তুমি দেখতে পেয়েছো? আমি দিগম্বর স্যার,
এখানকার লোক আমাকে ছোট শেয়াল বলে ডাকে। কোথায় কি হয় তার সমস্ত কিছু আমি গন্ধ শুকে বলে দিতে পারি। কাল রাতে ওই যে ভেতরের দিকে কোথায় একটা বাড়িতে আগুন লেগেছিল না, সেখানে যারা ছিল তারাই কাল রাতে বসতেই এসেছিল। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই গোবর্ধনবাবু হাত তুলে আমায় থামিয়ে দিয়ে বললেন, কাল রাতে কটার দিকে ওরা এসেছিল তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। তখন সবে আমার ঘুমটা আসতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন এই দিকটা দিয়ে কেউ ঢুকলে আমার বাড়ির কাজ দিয়ে যেতে হয়। খসখস শব্দ হতে জানা থেকে উঁকি মেরে দেখি এই কতগুলো লোক, তাদের হাতে বন্দুক, কারো হাতে ছুরি, এরা নিজের মধ্যে কথা বলছে। ওদের কথা যদিও শুনতে পেলাম, ওরা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলছিল। কি গোবর্ধন নামে কাউকে মারতে চাইছিল হয়তো। হ্যাঁ, লোকটা নাকি ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে, এরকম কিছু একটা শুনতে পাচ্ছিলাম। আমি মনে মনে হাসলাম। গোবর্ধন বাবুর কাছে তার কথাই বলছে লোকটা। গোবর্ধন বাবু মুখে কোনো রকম অভিব্যক্তি প্রকাশ না করেই বললেন, সেটা ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কাউকে তুমি চেনো? মানে এমন কেউ রয়েছে যার ব্যাপারে তুমি আরো খোঁজ খবর করতে পারবে এবং প্রয়োজন হলে যার সঙ্গে তুমি আমাদের দেখা করাতে পারবে? দেখা করাতে পারবো না স্যার, দূর থেকে দেখিয়ে দিতে পারবো। কারণ বুঝতেই পারছেন এসব ব্যাপারে একবার ফেঁসে গেলে সমস্যা হবে আমার। ওর নাম লালু। ওদের দলে লালু ছিল। লালুও মাঝে মাঝে রাতের দিকে বেরোয়। এখন ওর অনেক টাকা হয়েছে। আগে আমাদের সঙ্গে ছোটখাটো চুরি করে বেড়াতো। আমি ওসব করি না স্যার। ছোটখাটো চুরি আমি করি, কিন্তু বড় কিছু করি না। গোবর্ধন বাবু দুটো 500 টাকার নোট লোকটার হাতে দিল, তারপর বলল, কাল বিকেলে আমি আবার আসব। এর মধ্যে তুমি যতটা পারো খবর জোগাড় করে রেখো, আর এই লালুকে একা কোথাও পাওয়া যাবে এবং কোন সময় তার কাছে গেলে কাজটা সহজ হবে সেই ব্যাপারটাও খোঁজ নিয়ে রেখো। তোমার চিন্তা নেই, তুমি আরো টাকা পাবে, তবে সাবধানে, কাউকে কথা বলবে না কিছু। যদি বলো তাহলে কিন্তু পুলিশ লালুকে ধরলে কিন্তু পুলিশ তোমার কথা বলে দেবে ওকে, যে তুমি ওর খোঁজ নিয়েছো। তারপরে আশা করি বুঝতেই পারছো। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল গোবর্ধন বাবুর দিকে। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম না, এক পাশ দিয়ে গিয়ে আবার ভেতরের দিকে এগোতে লাগলাম। আচ্ছা গোবর্ধন বাবু, আপনি যে ওই দিগম্বর নামের লোকটাকে কাজে লাগালেন, সে যে আপনাকে সত্যি কথা বলবে তার গ্যারেন্টি কোথায়? দুটো 500 টাকার নোট তার হাতে দেওয়ার সময় তার দুটো চোখ লোভে চকচক করছিল, সেটা কি আপনি দেখেছেন? এখানকার মানুষগুলো বড় গরিব, টাকার জন্য ওরা সবকিছু করতে পারে, খুন পর্যন্ত করতে পারে। আমি তো আর সেসব বলছি না, তাকে কয়েকটা খবর জোগাড় করে দিতে বলেছি। সে ঠিক আমাদের খবর জোগাড় করে দেবে। আর লালুর ব্যাপারে ভয়টা দেখিয়ে রাখার জন্য অন্য একটা কারণ রয়েছে। কিন্তু সে যদি ওদের কাছে গিয়ে আমাদের কথা বলে দেয় এবং কাল যখন আপনি আসবেন তখন যদি প্ল্যান করে আপনাকে ধরিয়ে দেয়? পুলিশ অপরাধীকে মাঝে মাঝে ক্ষমা করতে পারে, যারা খবর দেয় তাদের খবর ভুল হলে তাকে ছেড়েও দিতে পারে, কিন্তু অপরাধের দল কিন্তু কাউকে ছাড়ে না। এমন একটা বড় দল কখনো এমন কাউকে বাঁচিয়ে রাখবে না যার জন্য তাদের সামান্য ক্ষতি হতে পারে। এখন যদি দিগম্বর ওদের গিয়ে সমস্ত কথা বলে, তাহলে এই কথাও বলতে হবে দিগম্বর কিভাবে আমাদের কথা জানতে পেরেছে, আর তখনই গোটা ব্যাপারে দিগম্বর ফেঁসে যাবে। এক রাত্রের মধ্যে মৃতদেহ উধাও করে দিতে এই ধারাবি বস্তির লোকেরা বেশ ভালোই জানে। বুঝতে পারলাম গোটা ব্যাপারটাকে আমি যেভাবে এখনো ভেবে চলেছি, ব্যাপারটা তার চেয়েও বড়। অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কিছুই মিলল না। শেষে বাধ্য হয়ে আমরা সেখান থেকে থানায় গিয়ে পৌঁছালাম। থানায় দাসবাবু নেই, কোথায় যেন গিয়েছে। আমরা সেখানে আর বসলাম না, সেখান থেকে সোজা বাড়ি ফিরে এলাম। সন্ধ্যের পরে আমরা গোবর্ধন বাবুর ঘরে বসে রয়েছি। আগেই বলেছি এখানে পাশাপাশি দুটো ঘর। একটা ঘরে গোবর্ধন বাবু ও তার স্ত্রী ঝিমলি থাকে, অন্য ঘরে ওপরে আমি, আর নিচের মেঝেতে রামলাল ঘুমোয়। বারান্দা মতো যে জায়গাটা আছে সেখানে রান্না বান্না এবং অন্যান্য কাজ হয়। বাড়ির পেছনের দিকে রয়েছে পায়খানা বাথরুম। গোটা বাড়িটা আগের মতোই পাঁচিল দিয়ে ঘেরা, তবে এই পাঁচিলটা বেশ ছোট। সন্ধ্যের দিকে এই বাড়িটা আসলে যার, সেই ভদ্রলোক এলেন। তার নাম মোহনলাল। সে বেশ হাসি খুশি মানুষ। সাদা রঙের একটা কাপড় তার পরনে, মাথায় সাদা টুপি, চোখে চশমা, গলায় সোনার হার।
হাতে একটা আঙুলে আংটি রয়েছে। আস্তে আস্তে তিনি আমাদের উল্টো দিকের চেয়ারে বসে বললেন, একদম চিন্তা করবেন না গোবর্ধন বাবু, আপনাদের এখানে কোনো অসুবিধেই হবে না। আপনি দাসবাবুর লোক শুনে আমি বললাম যে আরে বাবা, আমাদের তো চেনা লোক, তাহলে আমার এই বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, এখানেই থাকতে দেওয়া যাক। আচ্ছা গোবর্ধন বাবু, ওই শহরের খবরটা শুনলে না? কাল রাতে একটা গোটা বাড়িতে কারা যেন আগুন টাগুন লাগিয়ে দিয়েছে, গুলি চলার শব্দ, এমনকি ওই বোমা টোমাও নাকি পড়েছে শুনলাম, আশপাশের লোকেরা শুনেছে। কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো! এমন হলে তো এই শহরে লোকে থাকবে কেমন করে? আমি মনে মনে ভাবলাম, ভদ্রলোক বুঝে যাবেন না তো আমরা আসলে সেই বাড়ি থেকেই পালিয়ে আসা লোক, যাদের জন্য ওই বাড়িটায় আগুন লাগানো হয়েছে। যদি অপরাধীর দল আমাদের সত্যি সত্যি এখানে খুঁজে পায়, তাহলে ওই আগুন আর ওই বোম যে এখানে এসে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। আপনার কথা দাসবাবু আগে বলেছিল, এত রাতে যে আপনি এত কম সময়ের মধ্যে সমস্ত ব্যবস্থা করে দেবেন তা আমি ভাবতে পারিনি। আরে তাতে কি আছে, মানুষে সাহায্য করতে পারলাম এটাই আমার কাছে অনেক। আপনার চিন্তা নেই, যতদিন খুশি আপনি থাকুন। বুঝতে পারছি আমার বাড়িটা আপনাদের জন্য একটু ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করারও নেই। এই মুহূর্তে আশেপাশে আমার তেমন বড় কোনো বাড়ি নেই। একটা আছে, তবে একটু দূরে, জহু বিচের কাছে একটা বাড়ি আছে, তবে সেখানেও লোক রয়েছে। বুঝতে পারলাম ভদ্রলোকের এই শহরে বেশ কয়েকটা বাড়ি আছে এবং সেই বাড়িগুলি তিনি ভাড়া দিয়ে থাকেন। সেই ভাড়ার টাকা থেকে প্রতি মাসে যে বেশ খানিকটা আয়ও হয় এটুকুও বোঝা গেল। রামলাল ছাদে গিয়েছিল। মোহনলাল বাবু চা খেতে খেতে আমাদের দিকে তাকিয়ে বললেন, বোধহয় আপনার বন্ধু, তাই না? হ্যাঁ মোহনবাবু, এ কথা বলতে পারেন, আমার বন্ধুই বটে। বন্ধু না হলে আমার বিপদের সময় এভাবে আমার পাশে থাকতে পারতো? আমি আর কিছু বললাম না। মোহনবাবু চা শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন, কোনো চিন্তা করবেন না গোবর্ধন বাবু, যখন যা মনে হবে আপনি শুধু আমাকে একবার জানাবেন, কেমন? দাসবাবু তো রয়েছেনই, আমিও কিন্তু রয়েছি, কোনো চিন্তা নেই। এমনিতে এখানে থাকতে পারছি, না হলে তো বড় সমস্যায় পড়তে হতো। কিছু বললেন গোবর্ধন বাবু? না, বললাম আমার তাতে আর কি আছে, আপনারা না থাকলে তো আমার সমস্যা পড়তেই হতো। মোহনবাবু চলে যাওয়ার পর আমি আর গোবর্ধনবাবু বেশ কিছুক্ষণ সেই ঘরে বসে কথাবার্তা বললাম। রাত হয়েছে, রাতের খাওয়া দাওয়া সেরে মোহনলাল বাবু চলে যাওয়ার পর ঘুমোতে চলে গেলাম। অনেক রাত্রের দিকে কি একটা কারণে যেন ঘুম ভেঙে গিয়েছিল। বাড়ির পেছনের দিকে ঘরগুলোর পেছনে জানলা আছে। উঠে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতরটা কেমন যেন গুমোট হয়ে আছে। ওদিকে রামলালের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। ঘরের আলোটা জ্বালাতে পারতাম, কিন্তু কি মনে হতে আলো জ্বালালাম না। আজ সারাদিন মায়ের সঙ্গে কথা হয়নি, কাল সকালে একবার ফোন করতে হবে। জানালার কাছে গিয়ে জানালার পাল্লাটা খুলতেই বাইরে থেকে ঠান্ডা হাওয়া এসে ঘরের ভেতর ঢুকল। আর ঠিক তখনই মনে হলো একটা খসখস শব্দ করে কে যেন হেঁটে চলেছে। ঘরের ভেতর আমি আর রামলাল ছাড়া আর কেউ নেই। পাশের ঘরে গোবর্ধনবাবু আর তার স্ত্রী ঝিমলি। কিন্তু এইভাবে এত রাতে কে হাঁটবে? এত রাতে কি গোবর্ধনবাবু উঠেছেন? কথাটা ভেবে সেই সবে বেশি গুরুত্ব দিলাম না। বাইরের দিকে তাকালাম। বাড়ির পেছনে ছোট পাঁচিল। আমি পাঁচিলের দিকেই তাকিয়ে রয়েছি। এমন সময় মনে হলো পেছনের দিকে একটা টর্চের আলো জ্বলে উঠল। এক পা দুপা আসার পরে সেই খসখস শব্দটা আবার শুনতে পেলাম। ভারী অদ্ভুত, এত রাতে বাড়ির পেছনে টর্চের আলো জ্বালাবে কে? আর ওই খসখস শব্দটাই বা কিসের? একবার ভাবলাম রামলালকে ডেকে তুলি, তারপর ভাবলাম আগে প্রথমে দেখা যাক ব্যাপারটা। আস্তে আস্তে ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম। শব্দটা মনে হলো বাইরের দিক থেকে আসছে, অর্থাৎ বারান্দার দিক থেকে। ঘরের দরজাটা অল্প খোলা ছিল। খুব ধীরে ধীরে ঘরের দরজা খুলে আস্তে আস্তে কথা বললাম। পাল্লাটা একপাশে ফাঁকা করলাম। বাইরেটা প্রথমে কিছুই দেখতে পেলাম না।
অন্ধকার ছোট্ট বারান্দার একপাশে রান্নাঘর, অন্য দিক দিয়ে সামনে এগিয়ে গিয়ে বড় দরজার দিকে তাকিয়ে দেখলাম বড় দরজাটা বন্ধ হচ্ছে, অর্থাৎ কেউ বাইরে বেরিয়েছে। ঘুম থেকে উঠলাম। এত রাতে ঘর থেকে বাইরে বেরোলো কে? গোবর্ধনবাবু? হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম গোবর্ধনবাবুর ঘরের দরজাটার দিকে। কি মনে হতে দরজার উপরে হাত রাখতেই বুঝতে পারলাম দরজার পাল্লাটা খোলা। আস্তে আস্তে ঘরের দরজার পাল্লাটা খুলতে দেখতে পেলাম বিছানার উপর শুয়ে রয়েছেন গোবর্ধনবাবু, আর তার পাশে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে গোবর্ধনবাবুর স্ত্রী ঝিমলি। যদিও দৃশ্যটা দেখা অনুচিত, তবে ঘর থেকে কে বেরিয়েছে সেটা দেখার জন্যই আমি দরজা খুলেছিলাম। তারপরে আবার আস্তে আস্তে বন্ধ করে দিলাম। কিন্তু কি ব্যাপার, এই বাড়িতে আমি, গোবর্ধনবাবু, তার স্ত্রী এবং রামলাল ছাড়া তো আর কেউ নেই। দরজাটা খুলল কে তাহলে? তবে কি বাইরে থেকে কেউ বাড়ির ভেতর ঢুকে আবার বাইরে বেরিয়েছে? কথাটা মনে হতেই চমকে উঠলাম। গোবর্ধনবাবুর প্রতিদ্বন্দ্বীরা যে নেহাত ভালো লোক না তা আগেই বুঝেছি। তাদের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। তবুও মনের ভেতর সমস্ত সাহস একত্র করে আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম বড় দরজাটার সামনে। স্পষ্ট বুঝতে পারলাম বুকের ভেতর হওয়া ধকধক শব্দটা আমি নিজেও শুনতে পাচ্ছি। বড় দরজার পাল্লাটা হাত দিয়ে খুলতে বাইরে থেকে আবার ঠান্ডা বাতাস ভেসে এলো। অন্ধকারের মধ্যেও চাঁদের অল্প আলো রয়েছে। আলোতে বাইরে বেরিয়ে এলাম। দরজাটা আবার ভেজিয়ে দিলাম। বাড়িটার এদিক দিয়ে ওদিক দিয়ে যেদিক দিয়েই যাই না কেন, পেছনের দিকে যেতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ পুরো বাড়িটাকে ঘুরে যেতে হবে। পা টিপে টিপে আস্তে আস্তে বাড়ির এক পাশে গিয়ে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখে নিলাম, না, কোথাও কেউ নেই। আবার এক পা করে সামনের দিকে গেলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে যেন খসখসে পায়ের একটা শব্দ শোনা যাচ্ছে। মুহূর্তের মধ্যে পেছনের দিকে ঘুরে তাকাতে যাব, ঠিক তখনই একটা ধারালো ছুরির আক্রমণ এসে লাগলো আমার পেটের কাছে। প্রবল একটা যন্ত্রণার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম ধারালো কোনো ছুরি গেঁথে গেছে আমার পেটের ভেতর। সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠলাম, আর তারপরেই আমার হাতটা যেন কেউ চেপে ধরলো, তার সঙ্গে সঙ্গে মুখটা। তারপরেই কারো একজনের ছুটে পালিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। আমার চোখ তখন বন্ধ হয়ে আসছে। একটা প্রবল যন্ত্রণায় আমি মাটির উপর ধপ করে পড়ে গেলাম। চোখ বন্ধ হওয়ার আগে বুঝতে পারলাম কেউ ছুটে যাচ্ছে সামনের দিকে। যখন জ্ঞান ফিরল দেখলাম হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছি। আমার বিছানার একপাশে বসে রয়েছে গোবর্ধনবাবু, তার পাশে দাঁড়িয়ে আছে দাসবাবু। আমি চোখ খুলতেই দেখি দাসবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, ওহ, বড্ড ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি তো ভেবেছিলাম কিছু একটা। তার কথা শেষ করতে না দিয়ে গোবর্ধনবাবু একটু জোর গলাতেই বলে উঠলেন, কে আপনাকে রাতের বেলা ঘর থেকে বাইরে বেরোতে বলেছিল? কোনো কথা আপনি শুনতে চান না কেন? আপনাকে তো বারবার বলেছিলাম বিপদ এখনো কাটেনি, তাহলে কেন শুধু শুধু এই সময়? ডাক্তারবাবু পাশের কেবিনেই ছিলেন। গোবর্ধনবাবুর গলা শুনে তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, আপনারা কেন বুঝতে পারছেন না? ভদ্রলোকের পেটের ক্ষতটা বেশ গভীর, তার শরীর এখন ঠিক নেই। এভাবে উত্তেজিত গলায় তার সাথে কথা বলা যাবে না। একটু এদিক ওদিক কিছু হলে। গোবর্ধনবাবুর চোখের দৃষ্টি কেমন যেন, সে একভাবে তাকিয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কেন বুঝতে পারছেন না অজয়বাবু? এই গোটা ব্যাপারে আমি চাইছি না কারোর ক্ষতি হোক। আপনি এটাই যখন জড়িয়ে পড়েছেন, তখন শুধু শুধু আমার কথা না শুনে কেন নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি? আমি অতি কষ্টে বললাম, আমি ইচ্ছে করে বাইরে বেরোইনি। আমাদের বাড়িতে কেউ একটা ঢুকেছিল এবং তার পেছনেই আমি বাইরে বেরিয়েছিলাম। কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে চেয়ারের পাশে বসে থাকা গোবর্ধনবাবু একবার এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে বললেন, আমাদের বাড়িতে কেউ ঢুকেছিল? কিন্তু আমাদের বাড়িতে কেউ ঢুকবে কি করে? আমাদের দরজা তো বন্ধ ছিল না। আমি তা জানি না, রাতের বেলা ঘুমটা ভেঙে গিয়েছিল।
আর প্রথমে জানলাটার কাছে গিয়ে দাঁড়াই, দেখি পাঁচিলের ওপার থেকে টর্চের আলো জ্বলে উঠলো দুবার, আর তাতেই কেমন যেন সন্দেহ হয়। তারপরে তাড়াতাড়ি বাইরে আসার আগে ওই পায়ের শব্দটা শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি আপনি আর আপনার স্ত্রী ঘুমোচ্ছেন, অথচ দরজাটা খোলা। কেউ যেন এইমাত্র বাইরে বেরিয়ে গেছে। আর তার পেছনে বেরোতে গিয়েই হঠাৎ করে আমার ঘুম ভাঙার একটা ব্যাপার ঘটে যায়। তার মানে কেউ আমাদের পিছু নিয়েছে। দাসবাবু, তাহলে আপনার দেওয়া খবরটা সকলে বিশ্বাস করেনি। কেউ না কেউ জানে আমরা এখনো বেঁচে আছি, আর তাদের মধ্যে কেউই কাজটা করেছে। না হলে বাইরে থেকে বাড়ির ভেতরে কেউ ঢুকবে কি করে, আর কেনই বা ঢুকবে? আমাদের কাউকে হত্যা করতে এসেছিল। মাঝখান থেকে অজয়বাবু সামনে পড়ে যাওয়ায়, অজয়বাবু এখন এসব নিয়ে ভাববেন না। আপনি যদি বলেন তাহলে আপনার মাকে খবর দেওয়ার ব্যবস্থা করি। না না গোবর্ধন বাবু, তাকে খবর দিতে হবে না। আমি মোবাইলে যা বলার বলে দেব। এসব কথা শুনলে মা আবার চিন্তা করবে, তাতে উল্টে আমারই সমস্যা হবে। তাহলে বিশ্বাস করুন অজয়বাবু, একটাই কথা, কাউকে বিশ্বাস করবেন না। পুলিশের দুজন লোক এখানেই আশেপাশে আছে, তবে আপনি তাদের সহজে চিনতে পারবেন না। কাউকে বিশ্বাস করবেন না, এমনকি ডাক্তার কিংবা নার্স, কাউকে না। দাসবাবু আর গোবর্ধন বাবু একটু পরেই চলে গেলেন। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম কাল রাতের কথা। কাল রাতে যখন ওই ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে, তখন আমি পিছনের দিকে তাকিয়েছিলাম। কিন্তু পেছনের দিকে তাকিয়ে যাকে দেখতে পেয়েছিলাম সে নারী না পুরুষ কিছুই বুঝতে পারিনি। চাঁদের অল্প আলোতে মুখটা একটা চাদরে ঢাকা ছিল। উচ্চতা আমার থেকে খানিকটা কম, সেটুকু বোঝা যায়, আর কিছু বোঝা যায়নি। যখন সে পেছনের দিকে ছুটছিল তখনও কিছু বুঝতে পারিনি, কারণ তখন আমি জ্ঞান হারাচ্ছিলাম। তবে একটা কথা আমার মাথায় বারবার ঘুরে ফিরে আসছিল। বন্ধ দরজা, আপনি নিজের হাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে গিয়েছিলেন, তাহলে সেই দরজা বাইরে থেকে কেউ খুলল কি করে? তাহলে কি ভেতর থেকে কেউ দরজা খুলে দিয়েছে? কিন্তু কে সে? এরপর প্রায় 3টে দিন হাসপাতালেই কেটে গেল। পেটের ক্ষত বেশ গভীর হয়েছিল, তবে ভয়ের যে কিছু ছিল না সে কথা ডাক্তারবাবু জানালেন। 2 দিন পর গোবর্ধন বাবুর সঙ্গে ডাক্তার কথাবার্তা বলে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। দেখুন গোবর্ধন বাবু, আমি বুঝতে পারছি এই ব্যাপারটা, কিন্তু ভদ্রলোকের শরীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এই সময় বাড়িতে নিয়ে গেলে যদি আবার কোনো বিপদে। সেটা আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু এখানে তার দেখাশোনা করার জন্য আমাদের পক্ষে তো কারোর আসা সম্ভব নয়। তাই আমি তাকে বাড়িতে নিয়ে যেতে চাইছি। বাড়িতে নিয়ে গিয়ে অন্য কাউকে রেখে আমি তার দেখাশোনা ঠিক করব। আপনাদের রোগী, আপনারা যেটা ভালো বুঝবেন তাই করবেন। তবে আমি কিন্তু এখনো বলবো অন্তত আর 3টে দিন হাসপাতালে থাকুক। তার ঘা শুকিয়ে আসতে শুরু করেছে। হাসপাতালে বিশ্রাম আর সময় মতো ওষুধ খাবার সমস্ত কিছু করলে খুব দ্রুত ঘাও শুকিয়ে আসবে। গোবর্ধন বাবু আমার দিকে তাকিয়ে বললেন, অজয়বাবু, অসুবিধা হচ্ছে না তো এখানে? অসুবিধা নয়, তবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল। সেটা সবার সামনে আমি বলতে পারবো না, তাই সামান্য হেসে বললাম, ডাক্তারবাবু যখন বলছেন তাহলে 2 দিন থেকেই যাই। গোবর্ধন বাবু একাই এসেছিলেন। ডাক্তারবাবু চলে যেতেই গোবর্ধন বাবু আমার পাশে বসে চাপা স্বরে বললেন, কি ব্যাপার অজয়বাবু, আর কিছু কি হয়েছে? আমি জানতাম আপনি ঠিক বুঝতে পারবেন। আসলে রাতের বেলা যেন মনে হচ্ছে কেউ আমার বেডের চারপাশে ঘোরাফেরা করছে। পুলিশের লোক হতে পারে? না, পুলিশের লোক কিন্তু নয়, কারণ আমার তেমনটা মনে হলো না। আপনার মনে হলো কেউ আমাদের লক্ষ্য করছে? হাসপাতালে যারা ওয়ার্ড বয় রয়েছে তাদের মধ্যেই রাতের বেলা যারা রাউন্ড দেয়, তাদের মধ্যে কেউ একজন রাতের বেলা আমার কাছে এসে আমায় দেখে যাওয়ার ছুতোই বেশ ভালো করে লক্ষ্য করছিল। আর তারপরে সে মোবাইলে কার সাথে একটা কথা বলল যেন। কবে হয়েছে এটা? কাল? আমি সম্মতি জানাতেই গোবর্ধনবাবু উঠে কোথায় যেন চলে গেলেন। একটু পরে ফিরে এসে আমায় বললেন, ওর ওপর পুলিশের নজর আছে। ও যদি কাউকে খবর দিয়েও থাকে তাহলে সহজে কেউ এখানে আপনার ক্ষতি করতে পারবে না। এই কারণেই আমি আপনাকে বাড়ি নিয়ে যেতে চাইছিলাম। আর ওদিকে আরেক সমস্যা,
এ কি, ওদিকে আবার কি হলো? যেদিন আপনাকে রাতের বেলা হাসপাতালে ভর্তি করলাম, পরপর 2 দিন জ্ঞান ছিল না। ডাক্তারও বেশ ভয় পেয়ে গিয়েছিল। যদিও কোনো রকমে আপনি বেঁচে গেছেন। পরদিন রাতের বেলা বাড়িতে আবার কারা যেন ঢুকেছিল। বন্ধ দরজা, জানালার কাছে দাঁড়িয়ে ঠকঠক করছিল, গলায় কোনো শব্দ করেনি। দরজা জানলায় ধাক্কা দিচ্ছিল, বারবার ওভাবে ভয় দেখাতে চাইছিল। আমি উঠে একটা গুলি চালাতেই সমস্ত কিছু একেবারের জন্য বন্ধ হয়ে যায়। তারপরে বাইরে কে যেন গুলি চালায়। রামলাল পাশের ঘরের জানালা খুলে বাইরে দেখতে গিয়েছিল। সে দেখতে পেয়েছে কয়েকজন লোক পাঁচিল টপকে পেছনের দিকে চলে যাচ্ছে। দাসবাবুকে খবরটা জানিয়েছি, কিন্তু এদিকটা তো আগের মতো অতটা ফাঁকা নয়। আশেপাশে বাড়িঘর রয়েছে, তবুও তার মধ্যেও কেউ কিছু বুঝতে পারেনি। আসলে বুঝতে পেরেছে হয়তো, তবে রাতের বেলা কেউ ভয় আর বাইরে বেরোয়নি। গোবর্ধন বাবু, আমার মনে হয় এই সব কিছু আপনার ছেড়ে দেওয়া উচিত। আপনার এবং আপনার স্ত্রীর প্রাণের ভয় রয়েছে। দেখুন, যাদের জন্য আপনি এই সমস্ত করছেন তারা তো কিছুই জানতে পারবে না। তাছাড়া যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে যায় সেটাও কেউ জানতে পারবে না। আর তাছাড়া ওদের এত বড় দল রয়েছে, ওদের এত লোকজন রয়েছে, তার বিরুদ্ধে আপনি একা কিছু করতে পারবেন কি, যেখানে পুলিশ নামেই আপনার সাহায্য করছে? আপনি ভুলে যাচ্ছেন দিগম্বরের কথা। দিগম্বর কিন্তু আমার জন্য বেশ কয়েকটা খবর জোগাড় করেছে, এবং যে লালুর কথাও বলছিল সেই লালুকে ধরার একটা সুযোগ আজ রাতেই রয়েছে। ইস, এমন অবস্থা না হলে আমি আপনার সঙ্গে যেতে পারতাম, কিন্তু এখন তো আপনাকে একাই যেতে হবে। তবে প্লিজ কাল সকালে এসে কিন্তু সমস্ত ব্যাপারটা বলবেন। যদি লালুকে ধরতে পারি তাহলে সেদিন রাতে আমার বাড়িতে হামলা করার সময় কারা ছিল তাদের একটা ছোট্ট সন্ধান আমি পাবো। আশা করছি সেখান থেকে বাকিদের সন্ধান পাবো। গোটা চক্রটা যতই বড় হোক না কেন, ছোট্ট একটা সৈন্যকে ধরতে পারলেও রাজা পর্যন্ত ঠিক এক সময় পৌঁছে যাওয়া যাবে। তবে আপনাকে একটা কথা বলি, আপনি সুস্থ হয়ে গেলে বাড়ি ফিরে যান। এখানে থাকলে আপনার বড় বিপদ। বিপদ যা হওয়ার তা তো হয়েই গেছে গোবর্ধনবাবু। এরপরে আর ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। এভাবে রাতের অন্ধকারে যে পেছন থেকে ছুরি মারলো তাকে চোখের সামনে না দেখে এখান থেকে চলে যাব? যেটুকু জানা আছে তাতে এই শিক্ষা আমি পাইনি। গোবর্ধনবাবু, শেষ পর্যন্ত আপনার সঙ্গে আছে আমি। ওই নীলেশ আর তার গোটা দলটাকে আমি ধরবই, তাতে যতদিন সময় লাগে লাগুক। যদি না পারি তাহলে আমার রিপোর্টারের কাজ আমি ছেড়ে দেব, এই আপনাকে আমি কথা দিলাম। গোবর্ধনবাবু সামান্য হাসলেন, আমার কাঁধের কাছে একটা হাত রেখে শক্ত করে চেপে বললেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান অজয়বাবু। আজ রাতে যা হবে সমস্ত কথা আমি আপনাকে কাল খুলে বলবো। দিগম্বর বাইরের দিকে দাঁড়িয়েছিল। আমরা যেতেই সে আমাদের নিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ল প্রথমে। তারপর ওই এত বড় ধারাবি বস্তির এলাকার মধ্যে কোথা থেকে যেন কোন গুলি ও খাঁজের মধ্যে দিয়ে যে আমাদের নিয়ে যেতে লাগলো তার কিছুই বুঝে উঠতে পারলাম না। গোবর্ধন বাবু, ব্যাটা আমাদের নিয়ে গিয়ে ফাঁদে ফেলতে চাইছে না তো? পুলিশের সাথে দিগম্বর কোনোদিনও বেইমানি করেনি। পেটের দায়ে এসব কাজ করতে হয় স্যার, না হলে এসব করার ইচ্ছে কখনো ছিল না আমার। আপনারা বাইরে থেকে দেখে মনে করেন এখানে সবাই গুন্ডা, সবাই বদমাস, সবাই চুরি ডাকাতি করে, কিন্তু সে কথা নয় স্যার। এখানেও এমন অনেক আছে যারা ভালো মানুষ, যারা অন্যের জন্য ভাবে, যারা ভালো কাজ করে, কিন্তু ওই যে ক্ষমতা তাদের এর বাইরে আর কিছুই নেই। বাধ্য হয়ে এখানে থাকতে হয় স্যার। তবে এখানে বাড়ি ভাড়া পাওয়া খুব সহজ ব্যাপার নয়। আমি জানি দিগম্বর এই গোটা জায়গাটার ব্যাপারটা আর এই সব কিছুর পেছনে একটাই কারণ রয়েছে, গোটা চক্রটা, গোটা দলটার জন্যই ধারাবি বস্তি ভাবে খারাপ হয়ে উঠছে ধীরে ধীরে। তবে আমি তোমায় কথা দিচ্ছি দিগম্বর, যদি গোটা দলটাকে আমি এখান থেকে সরাতে পারি তাহলে ধারাবি বস্তি কিন্তু আবার ভালো হয়ে ওঠার একটা সুযোগ পাবে। মধু ও কথাই বলে, মধু বলে যদি ওইখানকার আশেপাশের গুন্ডা বদমাইশদের দলগুলো সবাই ধরা পড়ে যায় তাহলে ধারাবির লোকেরা আর খারাপ কাজ করবে না। তখন তারা কষ্ট করে হলেও ভালো কাজই খুঁজবে। আসলে অত সহজে বেশি টাকা পাওয়ার রাস্তা যদি কারোর সামনে আসে, কি করবো বলুন তো? হ্যাঁ, আমরা তো গরিব মানুষ। কিন্তু দিগম্বর, আর কতক্ষণ? তুই তো বলেছিলি বেশিক্ষণ যেতে হবে না।
এই তো ওই হ্যাঁ চলে এসছি স্যার, এর আগে আমি যেতে পারবো না, আমি এখানেই অপেক্ষা করবো। ওই যে হ্যাঁ ওই যে সামনে, হ্যাঁ ওইটা ছোট্ট ঘরটা রয়েছে, হ্যাঁ ওইখানেই লালু থাকে। তবে সাবধান স্যার, লালুর সঙ্গে আরো কেউ থাকতে পারে, আর ওদের কাছে কিন্তু সবসময় অস্ত্র থাকে। তুমি চিন্তা করো না দিগম্বর, তুমি এখানে অপেক্ষা করো, আমরা বাকিটা দেখছি। মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের কোনো কিছু বলিনি। তারপর কি হলো? ঘরের দিকে এগোতে এগোতে বুঝতে পারছিলাম তার ভেতরে বেশ কয়েকজন থাকার কথা। আশেপাশের বাড়িঘরগুলো খুবই কাছাকাছি, সেটা তো আপনি দেখেছেন। বাড়িটা একটু ফাঁকা, চারপাশে বেশ কিছু ভাঙাচোরা পড়ে আছে, তারপরে ফাঁকা জায়গা, এখানে ওখানে বালি পড়ে আছে। বোধহয় কোনো একটা কাজ শুরু হয়েছে এবং থেমেছিল। আবার যা দিয়ে আলোর সঙ্গে সঙ্গে হিন্দি গান ভেসে আসছিল বাইরের দিকে। বোধহয় ঘরের ভেতরে ওরা কোনোভাবে একজোট হয়ে সবাই বসেছিল। সামনে এগিয়ে গিয়ে জানালার পাল্লার ফাঁকে চোখ রাখলাম, হিসেব করে দেখে নিলাম ভেতরে 5 জন বসে আছে। মদের বোতল খোলা, মদ খাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে হাসাহাসি আর কথা বলছে। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, সে তুই যাই বলিস লালু, এই লোকগুলো বড্ড চালাক। হ্যাঁ, অমন ভাবে কখন বাইরে বেরিয়ে গেছে কি আর বোঝা যায়। কিন্তু ওদের চেয়ে যে আমরা চালাক সেটা বোধহয় ওরা বুঝতে পারেনি, নাহলে অত সহজে। কিন্তু একটা কথা আমায় বললে না তো, ওরা কি ব্যাপারটা বুঝতে পেরে গেছে? বুঝতে পারলে তখন দেখা যাবে, কিন্তু বুঝতে না পারা পর্যন্ত যতটা করা যায়। মাত্র তো 2 জন, তার মধ্যে একজন হাসপাতাল আর একজন বাড়িতে। বাড়িটাও তো আমরা চিনি। এক ফাঁকে বাড়িতে গিয়ে যদি মালটাকে খালাস করে দিতে পারি তাহলে চিন্তা কিসের। এই কথায় সকলেই হেসে উঠল। বুঝতে পারলাম ওরা আমাদের কথাই বলছে, তবুও চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠকারিতা করা চলবে না, ওদের আশেপাশে মেয়েদের উপর গুলি করার পিস্তল রয়েছে। দেখা গেল বিপদ হতে পারে। আমি আর দাসবাবু রয়েছি, ওরা 5 জন। বাইরে অন্ধকারে অপেক্ষা করতে লাগলাম। খুব একটা সময় আসে না, রাত হয়েছে অনেক। যে যার মতো নিজের মতো ঘুমিয়েছে, না হলে যারা নিশাচর তারা নিজের কাজে বেরিয়েছে। একটু পরে দরজা খোলার শব্দ শুনতে পেলাম। একটা লোক দুলতে দুলতে বাইরে বেরিয়ে আসলো। অন্ধকারে একদিকে এগিয়ে যায়, একটু হালকা করার জন্য বেরিয়েছিল, ইশারা করতে সেদিকে এগিয়ে যায়। একটু পরে একটা চাপা আর্তনাদ শুনতে পরে বুঝতে পারি একজনের কাজ হয়ে গেছে। সঙ্গে করে জড়িয়ে আনা হয়েছিল। সে লোকটার হাত পা মুখ বেঁধে একপাশে রাখা হয়। আবার চলতে থাকে অপেক্ষা। বেশ কিছুক্ষণ পরে ভেতর থেকে কথাবার্তার শব্দ, গানের শব্দ ভেসে আসে। সবকিছু নিস্তব্ধ হতে বুঝলাম সকলে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তাই ভেবে দরজাটা ঠেলে ঢুকলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সকলে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে বন্দুক হাতে তুলে নিয়ে গুলি চালাতে শুরু করে। কিন্তু ওদের সামান্য দেরি হয়ে গিয়েছিল। সেই সুযোগে আমি এগিয়ে গিয়ে একজনের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তার ঘাড়ের কাছে মারি। একজন ঘর থেকে পালাবার চেষ্টা করেছিল, তাকে ধরে ফেলবে। এই সমস্ত কিছুর মধ্যে লালু ঘর থেকে ছুটে বেরিয়েছে। ওদের রিভলভারগুলো কেড়ে নিয়ে ঘরের ভেতরে আটকে রাখা হয়। দাসবাবুর ঘরের দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করতে থাকে। আমি ছুটতে থাকি লালুর উদ্দেশ্যে। প্রথমেই বলেছি, ওই এলাকায় গুলি খুঁজলে বড্ড বেশি সহজে কিছুই খুঁজে পাওয়া যায় না। তারপর অন্ধকারে চাঁদের আলোয় অল্প অল্প দেখা যায়। তবুও লালুর পেছনে ছুটতে শুরু করলাম। সে নেশাগ্রস্ত, খুব জোরে তেমন ছুটতে পারলো না। তেমন ছুটতে ছুটতে মাঝে মাঝে মাটিতে পড়লো, মাঝে মাঝে তাকে থামতে হলো। আর সেই কারণে এসবের মধ্যে তাকে আমি কেমন যেন পুরোপুরি হারিয়ে ফেললাম না। অন্য সময় হলে এতক্ষণ এই গড়ির খাঁচের মধ্যে দৌড়ে তাকে ধরা যেত না। আসলে গোল করে একটা জায়গায় ঘুরতে ঘুরতে লালু যখন আমায় একবার গুলি চালালো, তখন কোনো রকমে মাথা নিচু করে বুঝতে পারলাম গুলিটা আমার দিকেই আসছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরতে পারলাম না, যদি না আমায় দিগম্বর সাহায্য করত। দিগম্বরই তো আপনাকে নিয়ে গিয়েছিল ওখানে, সে আবার কি সাহায্য করলো? লালুর নেশা চড়তে শুরু করেছিল। একসময় বুঝতে পারলাম সে সোজা আমার মাথার একপাশে গুলি চালালো। আমিও গুলি চালালাম। তারপর খানিকটা দৌড়ে যাওয়ার পরে দেখলাম ছিটকে পড়েছে লোকটা। তার গায়ের উপর পড়েছিল আর একটা লোক। আচমকাই তার হাত থেকে রিভলভারটা কেটে নিয়ে দিগম্বর লালুর দিকে তাক করলো। দিগম্বরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে লালু বলল, শুয়োরের বাচ্চা, আমার খাবি আর আমাকেই। দৌড় আমি কখনোই খাই না,
বলতে পারিস চুরি করি। তোদের মতন মানুষ আমি খুন করি না। স্যার চলুন আগে, আমাদের এই গোটা ধারাবি বস্তিটাকে এই পাপ মুক্ত করুন তো। অন্তত রিভলভারের সামনে লালুর কিছু করার নেই, কিন্তু সামান্য সময়ের জন্য নিচু হয়েছে লালু সেই সময়ের মধ্যেই পাশ থেকে ছুরি তুলে সেই ছুরিটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে গেল দিগম্বরের দিকে। দিগম্বরও প্রস্তুত ছিল, সে সরে গেল দেওয়ালের এক পাশ থেকে, আর সেই দেওয়ালের উপর গিয়ে পড়ল লালু। তার মাথায় চোট লাগলো। তাকে তুলে নিয়ে বাকিদের বের করে থানা পর্যন্ত আমরা গেলাম। সেখানে বাকিদের সব কটাকে জেলে ভরে তারপর সেখান থেকে নিয়ে ফিরলাম। লালুকে যখন ধরতে পেরেছেন তাহলে বাকিদেরও এক এক করে ধরা যাবে। লালু মুখ খুলছে না, সেসব কাজ করেছে তার কোনো সঠিক প্রমাণ নেই। একমাত্র দিগম্বরের শোনা কথার উপর তো আর তাকে দোষী সাব্যস্ত করা যায় না। ওদের দলের হাত অনেক দূর পর্যন্ত রয়েছে। আশা করছি আজ বিকেলের মধ্যে লালুকে ছেড়ে দেওয়ার অর্ডার পাওয়া যাবে। সমস্ত জেনে শুনেই তাহলে আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে? গোবর্ধন বাবু আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন, তারপর সামান্য হেসে বললেন, সবকিছু তো আর অর্ডার মতো চলে না অজয়বাবু, অর্ডারের বাইরে অনেক কিছু চলে, সমস্ত ব্যবস্থাই করা আছে। তবে এত সহজে ওদের খোঁজ আমরা পাবো না, হয়তো আরো খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। আপনাকে আরো কয়েকটা দিন এখানে থাকতে হবে। তবে বাড়িতে রামলাল কিন্তু অন্য কথা বলছে। রামলাল আবার কি বলছে? ঝিমলি কথা শুনছে না। সে সকালে হাঁটার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, এত বিপদের মধ্যেও সে কথা শোনে না। তাছাড়া এখন ঘরের কাজ কোনো মতে সে করতে চায় না, সব কিছুই রামলালকে করতে হয়। এই বাড়িতে আগুন লেগে যাওয়ায় এই সমস্ত কিছুর জন্য ঝিমলির মধ্যে সামান্য কিছু পরিবর্তন হয়েছে। গোবর্ধন বাবুর কথা শুনে সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল সেদিনের কথা। সেদিন প্রথমবার গোবর্ধন বাবুর স্ত্রী আমাদের ঘরে এসেছিলেন। তবে এমনটা হতেই পারে, এমন একটা দৃশ্য চোখের সামনে ঘটে গেলে অনেকের মধ্যেই পরিবর্তন আসতে পারে। হতেই পারে তিনি একটু ভীতু হয়ে পড়েছেন, আর তাই তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যান সেই ভয় কাটাতে। গোবর্ধনবাবু চলে গেলে আমি সেই সমস্ত ব্যাপারে ভাবতে লাগলাম। এমন সময় ডাক্তারবাবু সেখানে এলো, তার সঙ্গে একজন নার্স। তাকে দেখিয়ে বলল, ভালো করে দেখে নাও, ইনি হলেন অজয়বাবু। এই এনার দেখাশোনা তুমি করবে। খুব বেশি হলে 2-3 দিন আর এখানে থাকবেন। কোনো চিন্তা নেই ডাক্তারবাবু, আমি সমস্ত ব্যাপারে খেয়াল রাখবো, কোনো অসুবিধা হবে না। আপনার বন্ধু ওই গোবর্ধন বলে গেছে আপনার দেখাশোনা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করতে। আপনার জন্য তাই এই ব্যবস্থা করলাম। এসবের কোনো প্রয়োজন ছিল না ডাক্তারবাবু, অনেকটাই সুস্থ হয়েছি আমি, নিজের কাজ নিজেই করতে পারতাম। তবে 2-3 দিন যখন আছি, আপনার যেটা ভালো মনে হয়। নার্স এগিয়ে এলো আমার বিছানার দিকে, একটু নাটার দিকে চেহারা, বেটে খাঁটো, মুখে সবসময় একটা হাসি লেগে আছে, চোখে চতুর দৃষ্টি। আপনার দেখাশোনা করতে হবে তাই না? তার জন্য আমি এখানে কি কোনো কমপ্লেন করেছি? রাতের বেলায় নাকি আপনার বিছানার আশেপাশে কেউ ঘুরে বেড়ায়? এবার রাতে এখন আমি থাকবো, এখানে কোনো চিন্তা নেই। মনে মনে একটু আশ্বস্ত হলাম। গোবর্ধনবাবুর পুলিশের লোকের নজর এড়িয়ে যদি কেউ এসে পড়ে, এই নার্স যদি রাতের বেলা জেগে থাকে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। সামান্য হেসে বললাম, বেশ বেশ, আসলে আমি তো একজন রিপোর্টার, অনেকেরই হয়তো আমার উপর রাগ রয়েছে, বুঝতেই পারছেন। নার্স আমার বিছানার দিকে আরও খানিকটা এগিয়ে এলো, তারপর আমার বিছানার এক পাশে দাঁড়িয়ে বলল, আপনাকে কিছু বলতে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করেন, দুপুরের খাওয়ার আগে আমি আপনাকে ডেকে দেব। নিশ্চিন্তে চোখ বুঝলাম গোবর্ধন ওদের দলের একজনকে ধরতে পেরেছে। সময় লাগলেও তার কাছে কিছু না কিছু খবর ঠিক বার করা যাবে। এদিকে রাতের বেলাও আর কোনো চিন্তা রইল না, নার্সের ব্যবস্থা করা হয়েছে। পুলিশে খবর দেওয়ার জন্য দিগম্বর ওই ধারাবি বস্তিতে রয়েছে, তাই তার কাছ থেকে ঠিক নীলেশ রেড্ডির ব্যাপারে কোনো না কোনো খবর বার করা যাবে। তাছাড়া এখনও মাসখানেক সময় আমার হাতে আছে ওই প্রজেক্টের ব্যাপারে কাজ করার জন্য। একটু সুস্থ হয়ে বাড়িতে ফিরেই তারপর না হয় সমস্ত কাজ শুরু করব। শুধু গোবর্ধন বাবুর ব্যাপারটা মাথায় কেমন যেন খটকা লাগছে। আর তাছাড়া সেদিন রাতে আমায় ছুরি মারল কে? তাকে কি গোবর্ধন বাবু খুঁজে বার করতে পারবেন, নাকি সত্যি অন্ধকারে যে হাওয়া হয়ে গিয়েছিল
তেমনভাবে অন্ধকারেই হারিয়ে যাবে। এসব কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমটা ভাঙল, দেখি নার্স দুপুরের খাবার এনে আমাকে ডাকছে। আমায় খেতে দিয়ে সে যেন কোথায় চলে গেল। আমি সবে মুখে খাবার তুলতে যাব, এমন সময় একটা লোক সেখানে এলো। তাকে দেখেই এক নজরে মনে হলো পুলিশের লোক হলেও হতে পারে। তিনি ভারী স্বরে আমার দিকে তাকিয়ে বললেন, এই খাবারটা খাবেন না, এই খাবারটা খাবেন না, এতে বিষ আছে, প্লিজ এটা খাবেন না। বলেই লোকটা সঙ্গে সঙ্গে চলে গেল। আমি চমকে উঠে তাকালাম খাবারের দিকে। খাবার দেখে বোঝার উপায়ই নেই যে খাবারে বিষ মেশানো রয়েছে, কিন্তু লোকটার কথা ফেলে দিতে পারলাম না। লোকটা এলো না। আমার সামনে খাবারটা রাখা দেখে নার্স হাঁপাতে হাঁপাতে বলল, আপনি খাবারটা খাননি তো? আমি না বলতেই আমার চোখের সামনে খাবারের থালাটা টেনে ছুঁড়ে ফেললো। তারপর বলল, আপনার খাবারে কে যেন বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু এ কাজ কি করবে? জানি না, আপনার খাবারটা নিয়ে আমি আসছিলাম, তার আগে এই খাবারটা ওইভাবে রাখা ছিল, তখনই কেউ একটা ঢুকে কাজটা করেছে। আমাদেরই একজন সন্দেহ করে খাবারটা দিল। ভাগ্যিস আপনি খাননি, তাহলে যে কি হতো। নার্স জায়গাটা পরিষ্কার করে নিয়ে চলে গেল। আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে রইলাম। মনে পড়ল গোবর্ধন বাবুর বলা একটা কথা, খুব সাবধানে এখানে থাকবেন। আর হ্যাঁ, কাউকে বিশ্বাস করবেন না, এমনকি ডাক্তার কিংবা নার্স কেউ না। আমি তাকিয়ে দেখলাম যে লোকটা আমাকে এক্ষুনি বাঁচালো সে দরজার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমি ভাবলাম একেও বিশ্বাস করব না যে আমায় বাঁচানোর চেষ্টা করলো। তখনও জানতাম না এরপরে কি অপেক্ষা করছে আমার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত দাশের কথমে গোয়েন্দা গোবর্ধন সিরিজের তৃতীয় গল্প গোয়েন্দা বিভ্রান্ত। আজ গল্প পাঠে ছিল শঙ্খ, গোবর্ধনের চরিত্রে ব্রতদেব, অন্যান্য চরিত্রে তুহিন, পূজা, সুদীপ, তুষার, আসঞ্জন, ইন্দ্রজিৎ, অনুসুয়া, দেবাশিস চক্রবর্তী, ঈশান ও পার্থ প্রতিম দাস। শব্দ সংযোজনে মেঘা দাস, আবহে ঈশান, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন সবার সাথে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।